এখন রাসায়নিক বন্ধন সম্বন্ধে একটু আলোচনা করে নেব। রাসায়নিক বন্ধনের কিছু টপিকস আমরা একটু আলোচনা করব। সবার প্রথমে আমরা রাসায়নিক বন্ধনের সঙ্গে একটু পরিচয় করে নেব। রাসায়নিক বন্ধন কী এবং কিছু রাসায়নিক বন্ধন সম্বন্ধে, বিশেষ করে দুটি রাসায়নিক বন্ধন সম্বন্ধে একটু আলোচনা করে নেব। রাসায়নিক বন্ধনটা কী, খুব সহজে এক কথায় ছোটোভাবে যদি বলা যায়, রাসায়নিক বন্ধন হলো পৃথিবীতে যে অনেক অসংখ্য পরমাণু আছে, সেই পরমাণু বা অ্যাটমগুলো যে রাসায়নিক পদ্ধতিতে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে তাকেই বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। মানে খুব সহজে যদি বলা যায়, বিভিন্ন পরমাণু বা অ্যাটমস যারা রাসায়নিকভাবে নিজে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে তাকেই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধনের উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে কি, রাসায়নিক বন্ধনের উদ্দেশ্যটা কি, কী দরকার ছিল রাসায়নিক বন্ধন হওয়ার? যেসব পার্টিসিপেন্ট আছে, মানে যারা যারা যুক্ত হচ্ছে, তারা নিজেকে স্থায়িত্ব লাভ করতে চায়। অর্থাৎ বেশিরভাগ পরমাণুরা কি করতে চায়? তার স্থায়িত্ব, মানে স্টেবিলিটি পাওয়ার জন্য কি করে? তারা একে অপরে যুক্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, স্টেবিলিটি যে তাহলে একে একের পরমাণু যে যুক্ত হচ্ছে, তারা যে স্টেবিলিটি পাওয়ার জন্য যুক্ত হয়, কিভাবে হয় বা কিভাবে হয়, কি পদ্ধতিতে হয়? পদ্ধতি খুব সহজে এক কথায় যদি বলি, তারা কী করে স্টেবিলিটি পায়? তারা পায় তাদের অষ্টক সূত্র বা অক্টেট রুল ফুলফিল করে। তাহলে হাউ যদি বলি, তাহলে কিভাবে তারা করতে পারে? বাই ফুলফিল দ্য অক্টেট রুল। এখন অক্টেট রুল সম্বন্ধে কী জিনিস? অক্টেট রুলটা কি? কিছুই না, যে কোনো পরমাণু তার বহিঃ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে চায়। বেশিরভাগ পরমাণু তার বহিঃ কক্ষে কটা ইলেকট্রন রাখতে চায়? 8টা ইলেকট্রন রাখতে চায়। এই ঘটনাটাকে বলা হয় অক্টেট রুল। 8টা ইলেকট্রন পেলেই তবে সে স্থিতিশীল হয়। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যে পরমাণুর কথাটা বলছি, সেই পরমাণুর কক্ষপথের সংখ্যা যদি যারা যুক্ত হওয়ার পরে যদি কক্ষপথের সংখ্যা যদি 2 হয় বা তার বেশি হয়, তবেই তার বহিঃ কক্ষে 8টা হবে। কিন্তু যদি কক্ষপথের সংখ্যা 1টা হয়ে যায়, তার বহিঃ কক্ষে কিন্তু 2টো ইলেকট্রন দরকার হবে। যাই হোক, তাহলে পরমাণুর নিজের স্থায়িত্ব তখনই পেতে পারে যখন তার অক্টেট রুল ফুলফিল হয়। আমরা দুরকম রাসায়নিক বন্ধন সম্বন্ধে একটু আলোচনা করে নিই। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, যাকে ইংলিশে বলা হয় কি? আয়নিক বন্ড। প্রথমে আয়নিক বন্ডটা নিয়ে আলোচনা করব, তারপরে পরবর্তীকালে আরেকটি বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নীয় বন্ধন জিনিসটা কি? জাস্ট নাম থেকে আমরা কি বুঝতে পারছি? আয়নীয় বন্ধন অর্থাৎ এখানে আয়নিক বন্ড বা আয়নীয় বন্ধন মানে আয়ন উপস্থিতিতে যে বন্ধন হয়। অর্থাৎ এই বন্ধনের আমরা দেখব যে দুরকম আয়ন তৈরি হচ্ছে এবং যেই দুরকম আয়ন পরস্পর যুক্ত হচ্ছে। দুরকম আয়ন, আমরা আয়ন জানি নিশ্চয়ই। দুরকম আয়ন হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ আয়ন, যাকে বলা হয় কি? ক্যাটায়ন। আরেকটা হচ্ছে নেগেটিভ আয়ন, যেটাকে বলা হয় কি? অ্যানায়ন। পজিটিভ আয়ন কিভাবে হয়? ইলেকট্রন ত্যাগ করে হয়। নেগেটিভ আয়ন কিভাবে হয়? ইলেকট্রন গ্রহণ করে হয়। অর্থাৎ এখানে আমি যদি দেখি, একটা খুব ছোটোভাবে যদি বলি, এ আর বি দুটি পরমাণু, তারা কি করছে? রাসায়নিক বন্ধন হতে যাচ্ছে। এর মধ্যে দেখা যাবে এ পরমাণুটা তার বহিঃ কক্ষের একটা ইলেকট্রন, সে কী করলো? একটা ইলেকট্রন একে পুরো দিয়ে দিল। অর্থাৎ এ কী করে, একটা ইলেকট্রন যেই কমে গেল, তাহলে কি হয়ে যাবে? পজিটিভ আয়ন তৈরি হবে, অর্থাৎ এই ক্যাটায়ন তৈরি হয়ে যাবে। আর এই ইলেকট্রন একটি ইলেকট্রন গ্রহণ করে কি হবে? যেহেতু ইলেকট্রন বেশি হয়ে গেছে, তাই নেগেটিভ আয়ন বা অ্যানায়ন হবে। এই ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে এ বি একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটাই হয়ে গেল আয়নিক কম্পাউন্ড। এইটাই হয়ে গেল আয়নিক কম্পাউন্ড।
এখন এই আয়নিক কম্পাউন্ডের অসংখ্য উদাহরণ আছে, যেমন NaCl একটা আয়নিক কম্পাউন্ড, আশা করি সবাই জানি, CaCl2 একটা আয়নিক কম্পাউন্ড, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক আছে। আমরা এবার আয়নিক বন্ধনের বা আয়নীয় যৌগের কয়েকটা ধর্ম নিয়ে একটু আলোচনা করে নিই। আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, একদিকে পজিটিভ আয়ন থাকে, একদিকে নেগেটিভ আয়ন থাকে। অর্থাৎ আয়নীয় যে যৌগগুলো আছে তার একটা অণুর কথা যদি চিন্তা করি, তার একদিকে ধনাত্মক আধান, একদিকে ঋণাত্মক আধান। তার পার্শ্ববর্তী আরেকটা অণুর কথা যদি ভাবি, তার ক্ষেত্রেও একই ঘটনা, একদিকে প্লাস একদিকে মাইনাস। তাহলে এই যে একাধিক অণুর কথা যদি আলোচনা করি, তাহলে এই অণুটার মাইনাস আর অপর অণুর পজিটিভ আয়ন সামনাসামনি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, অ্যাডিশনাল আকর্ষণ বল। আর এমনি আকর্ষণ বল থাকি অণুর মধ্যে, এছাড়াও আরও একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে, এইটা প্লাস মাইনাস বিপরীত আধানের জন্য। এই আকর্ষণ বলের জন্য দেখা যায় যে আয়নীয় যৌগের ক্ষেত্রে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক বেশি হয়। অর্থাৎ ধর্মগুলোর কথা যদি বলি, ধর্ম বা প্রপার্টির কথা যদি বলি, প্রপার্টিগুলোর মধ্যে ফার্স্ট যদি আমি আলোচনা করি যে এদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়। অর্থাৎ এটা ইংরেজি বলা হবে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স অনেক কি হবে, বেশি হবে, অবশ্যই বেশি হবে, কারণ অপোজিট আধান আছে, তাই ফলে এটা আকর্ষণ বল অনেক বেশি হবে। 2 নম্বর কি বলবো, এর ফলে কি ঘটনাটা হচ্ছে, যেহেতু এদের আকর্ষণ বল বেশি, তাই এদেরকে দূরে পাঠানো খুব কঠিন হয়ে যাচ্ছে। মানে তাদেরকে দূরে পাঠাতে গেলে, এই অণুগুলোকে দূরে পাঠাতে গেলে তাহলে আমাকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে, তবেই তারা দূরে যেতে পারবে। তাহলে অর্থাৎ দূরে যাওয়ার অর্থটা কি, অর্থাৎ আমরা জানি অণুগুলো যখন খুব কাছে থাকে তখন সেটা কঠিন অবস্থায় থাকে, আবার যখন দূরে চলে যায় আস্তে আস্তে তখন কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসে যায়। তাহলে এইখান থেকে আমি এই যে কঠিন অবস্থা থেকে আমাকে যদি দূরে পাঠিয়ে তরলে রূপান্তরিত করতে হয়, অর্থাৎ তাকে যদি গলাতে হয়, তাহলে আমাকে বেশি তাপ দিতে হবে, তবেই না তারা সরবে। অর্থাৎ এদের কি হয়, মেল্টিং পয়েন্ট বেশি হয়, এদের মেল্টিং পয়েন্ট বেশি হয়। 3 নম্বর পয়েন্ট যদি বলি, এরা বেশিরভাগই কি হয়, যেহেতু অণুগুলো এদের মধ্যে আকর্ষণ বল বেশি, অবশ্যই তারা কি হবে, এদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকার জন্য তারা কাছাকাছি থাকবে, অর্থাৎ তারা কিন্তু কঠিন অবস্থায় থাকবে। কারণ আয়নিক কম্পাউন্ডের, সেই জন্যই বলা হয় যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে কোনো আয়নিক কম্পাউন্ড কি হয়, সলিড হয়। যে কোনো আয়নিক কম্পাউন্ড কিন্তু সলিড হয়, কেন, তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হয়। এইটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি থাকে, তার ফলে তারা সবসময় সলিড হয়। এছাড়া আরও একটা কথা বলি যে এটার সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, পোলার দ্রাবক মানে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন সবথেকে ভালো উদাহরণ হচ্ছে H2O হচ্ছে একটা হচ্ছে পোলার দ্রাবক। সেই জন্য দেখা যায় H2ওর যে কটি আয়নীয় যৌগ আছে যারা দ্রবীভূত হয়, এবং তারা কেবলমাত্র জলেই দ্রবীভূত হয়। অন্য কোনো মানে জৈব যৌগের ক্ষেত্রে, যেমন বেনজিন বা কার্বন টেট্রাক্লোরাইড, এমন কোনো দ্রাবকে কখনো দ্রবীভূত হতে পারে না। যাই হোক, আমরা কয়েকটা ধর্ম নিয়ে আলোচনা করলাম, এছাড়া আরও অনেক ধর্ম আছে। এর পরবর্তী যে যৌগটার পদ্ধতিটার কথা আলোচনা করব, আমি একটু আগেই বললাম, একটা হচ্ছে আয়নীয় যৌগ, আরেকটা যেটা পদ্ধতি আলোচনা করব 2 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন। যদি বলি সমযোজী বন্ধন, বা ইংলিশে বলা হয় কি কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই কোভ্যালেন্ট বন্ডটা কীভাবে হয়, কী জিনিস, কীভাবে হয়? কিছুই না, এখানেও তাই, একাধিক পরমাণু কি হচ্ছে পরস্পর যুক্ত হওয়ার পদ্ধতি, মানে পদ্ধতিগতভাবে আলাদা। আগে যে একটা পদ্ধতি দেখলাম যে একজন পুরোপুরি আরেকজনকে দিয়ে দিচ্ছিল, তার ফলে একজন প্লাস একজন মাইনাস হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকের বহিঃ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, এক বা একাধিক ইলেকট্রন তারা কী করবে, শেয়ারিং করবে। অর্থাৎ কেউ কাউকে পুরোপুরি দেবে না, একটা ফান্ডিং করবে আর কি, একটা ডোনেশন করবে, এও ডোনেট করবে, এও ডোনেট করবে। ডোনেট করার পরে একটা কি হবে, একটা ফান্ড তৈরি হবে, যেমন আমাদের ফান্ড তৈরি হয়।
এই যে ফান্ড তৈরি হলো একটা ক্রস, মানে একটা বি দিয়েছে, একটা এ দিয়েছে, তাহলে এই যে ফান্ড তৈরি হলো এইটা এও ব্যবহার করবে, মানে এও ইউটিলাইজ করবে আর এও ইউটিলাইজ করবে, করে একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করবে। এই পদ্ধতিটাকে বলা হয় সমযোজী বন্ধন। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে যাচ্ছে, আবার এর কিছু পরিমাণ ইলেকট্রনের ফ্লো এদিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ দুজনের দু সাইডেই ইলেকট্রনের ফ্লো হচ্ছে। অর্থাৎ ইলেকট্রনের ফ্লো যদি বোথ সাইডে হয়, তার মানে হয়ে যদি একটু ফান্ডিং তৈরি করে, তার ফলে কি যে বন্ধনটা তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে এইভাবে সমযোজী বন্ধন তৈরি হলো। তাহলে এরও কয়েকটা ধর্ম সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। সিমিলারলি আমি যদি এই অণুগুলোর কথা আলোচনা করি, এই অণুগুলোর ক্ষেত্রে আলাদাভাবে অ্যাডিশনালি যেমন আগের ক্ষেত্রে প্লাস মাইনাস তৈরি হয়েছিল, কিন্তু এখানে কিন্তু অ্যাডিশনালি কোনো প্লাস মাইনাস তৈরি হবে না। তার ফলে এখানে যে পরিমাণ আকর্ষণ বলটা সৃষ্টি হয়েছিল, এখানে সেই পরিমাণে আকর্ষণ বল তো এর সৃষ্টি হবে না। তার ফলে এখানে বলতে পারি, তুলনা করেই বলতে পারি, এখানে পার্থক্য হিসাবেও আমরা ভাবতে পারি এদের মধ্যে ইন্টারমলিকিউলার। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি হবে? কম হবে। এর ফলে কি হবে? এর মেল্টিং পয়েন্টটা কি হবে? ইউজুয়ালি কম হবে। আর এর ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হয়? এটা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, আবার গ্যাসও হতে পারে। এটা নন পোলার দ্রাবকেও দ্রবীভূত হতে পারে বা পোলার দ্রাবকেও দ্রবীভূত হতে পারে। মানে নন পোলার মানে পোলার প্লাস নন পোলার দুটো থেকেই দ্রবীভূত হতে পারে। তাহলে মোটামুটি একটা আইডিয়া করলাম আমরা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের ক্ষেত্রে। এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন একটু আলোচনা করে নিই, অর্থাৎ এখান থেকে কী ধরনের প্রশ্ন আমরা ফেস করতে পারি। আমি খুব ছোটোভাবে কয়েকটা প্রশ্ন দিয়ে দিই। যেমন ধরো 1 নম্বর প্রশ্ন আমাকে বলতে পারে যে রাসায়নিক বন্ধনের প্রয়োজনীয়তা কী? রাসায়নিক বন্ধনের কেমিক্যাল বন্ডের প্রয়োজনীয়তা কী? প্রয়োজনীয়তা কী? 2 নম্বর বলতে পারি কি? অক্টেট রুল। অক্টেট রুল কী? অক্টেট রুল বলতে কী বোঝো? 3 নম্বর পয়েন্টে 3 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমরা কি বলতে পারি? তড়িৎযোজী বা আয়নিক কম্পাউন্ড কঠিন হয় কেন? 4 নম্বর যদি বলি, প্রশ্ন এরম দিতে পারে যে NaCl জলে সলিউবল বাট বেনজিনে সংকেত C6H6 এ ইনসলিউবল। Why? Can? 5 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমরা কি ভাবতে পারি? যেমন আয়নিক কম্পাউন্ড এবং কোভ্যালেন্ট কম্পাউন্ডের পার্থক্য কী? এই কয়েকটা প্রশ্ন আমরা ভাবলাম, আমরা যেটুকু পড়লাম তার থেকে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারবো। এছাড়া আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে। আমি সবসময় সাজেস্ট করব যে সাবজেক্টটা বুঝে গিয়ে বা পার্টটা বুঝে গিয়ে অবশ্যই কোয়েশ্চেন ডিসকাশন অবশ্যই খুব জরুরি। এখানে NaCl জলে সলিউবল বাট বেনজিনে নয়, পরিষ্কার ব্যাপার। NaCl হচ্ছে একটা তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ সবসময় পোলার সলভেন্টে দ্রবীভূত হয়, তাই জল হচ্ছে একটা পোলার, তাই এর মধ্যে দ্রবীভূত হতে সম্ভব। কিন্তু বেনজিনটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার, তাই এটার মধ্যে দ্রবীভূত হতে পারছে না।
তাহলে এরকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি